বাংলাদেশে আর কতদিন চলবে এই মবের রাজত্ব? আমরা আওয়ামী লীগের পতনের পরে ২৪-এর ৫ই আগস্টের পরে একের পর এক মব জাস্টিসের ঘটনা আমরা দেখলাম। কিন্তু এখন তো নির্বাচন হয়ে গেছে, নির্বাচিত সরকার বাংলাদেশে আছে। সেই নির্বাচিত সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় একের পর এক মব জাস্টিসের ঘটনা আমরা এখনো বাংলাদেশে দেখছি। কবে থামবে এই মব জাস্টিস? তারেক রহমান মবদের নিয়ে কি পরিকল্পনা করেছেন, কিভাবে এদেরকে দমন করবেন? একের পর এক মব জাস্টিসের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। আমরা কিছুদিন আগে দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ৭ই মার্চের ভাষণ বাজানোর জন্য মব জাস্টিসের কারণে তাকে গ্রেফতার করা হলো। মানে তার উপরে মব জাস্টিস হয়েছিল, এর পরবর্তীতে তাকেই গ্রেফতার করলো পুলিশ এবং সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পুরে দিলেন। এবং এই যে গেল ২-৩ দিন আগে তিনি মুক্তি পেলেন কাশিমপুর কারাগার থেকে। এছাড়াও গত ২ দিন আগে আমির হোসেন আমুর বাড়িতে মব করে তার বাড়ির গেট ভেঙে নিয়ে গেছে মবেরা। এই যে মব জাস্টিস, কবে এদের শেষ হবে? একটা জিনিস, আমরা মব নামের এই শব্দটির সাথে পরিচিত ছিলাম না। কোথা থেকে আসলো মব? কে আনলো মব জাস্টিস? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আপনি দেখবেন ২৪-এর ৫ই আগস্টের পর থেকে আমরা এই মব জাস্টিসের সাথে পরিচিত হলাম। ডক্টর ইউনূসের তার নিজস্ব একটা মব বাহিনী দ্বারা তিনি মব জাস্টিস সৃষ্টি করলেন। মানে মব জাস্টিসের জনক হলেন ডক্টর ইউনূস। এখন তার ১৭ মাসের শাসন আমলে প্রতিদিন গড়ে ১০-২০টা মব হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ডক্টর ইউনূস এখন নেই ক্ষমতায়, তারপরেও কিভাবে বাংলাদেশে মব জাস্টিস হচ্ছে? ইতিমধ্যে গত ২-৩ দিন আগে গাজীপুর চৌরাস্তায় মুক্তিযুদ্ধের যে একটি মুরাল বা মূর্তি আছে সেটিকে ভেঙে ফেলার জন্য একদল মুসল্লিরা বা মৌলবাদী মুসলমানরা সেখানে জমায়েত করলো, বিভিন্ন মিছিল মিটিং সেই মুরালটাকে ভেঙে ফেলবে বা সেখান থেকে সরিয়ে নিয়ে যাবে দেখলাম আমরা। কিন্তু গাজীপুর চৌরাস্তার বাসন থানার পুলিশ প্রশাসন তৎপর ছিল বলে সেই মুক্তিযুদ্ধের মুরালটাকে তারা ধ্বংস করতে পারলো না। এখন এই মবেদের সাথে মুক্তিযুদ্ধের ভাস্কর্য, স্মৃতি সবকিছুর একটা শত্রুতা আছে। আপনারা তো জানেন কারা মব জাস্টিস করে। এখন কথা হলো, বাংলাদেশে এখন নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান, তার ক্ষমতা আমলে যদি এই মব জাস্টিস হয় এর দায়ভার কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের। তো তারেক রহমান কিভাবে মব জাস্টিস শেষ করবেন, কিভাবে এই মবেদের দমন করবেন, কবে শেষ হবে মব জাস্টিস বা আর কত মব জাস্টিসের শিকার হতে পারে, এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বলছিলাম দর্শক, মব জাস্টিসের উৎপত্তি কোথা থেকে এবং কবে এর শেষ হবে? এক কথায় বলতে গেলে মব জাস্টিসের উৎপত্তি হলো ডক্টর ইউনূসের শাসন আমল থেকে এবং শেষ হবে সম্ভবত তারেক রহমান যেদিনকার এই মবেদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেবেন, বাংলাদেশের পুলিশ প্রশাসন মবেদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, সেই দিনকার শেষ হবে। এছাড়া অন্য কোনো কিছু আমার বলার নেই। আমরা দেখলাম ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর জন্য একদল মবেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি তাকে হামলা করলো এবং তিনি মব জাস্টিসের শিকার হয়ে তিনি পুলিশের সহায়তা চাইলেন। পুলিশ তাকে গুলশান থানায় নিয়ে গেলেন। পরবর্তীতে শাহবাগ থানা থেকে তার নামে একটি মামলা হলো সন্ত্রাস বিরোধী অপরাধে এবং সেই অপরাধে তিনি এই প্রায় ২ মাস জেল খেটে গত ২ দিন আগে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এর পরের একটি ঘটনায় দেখলাম যে সাবেক আওয়ামী লীগের আমলের এমপি মন্ত্রী আমির হোসেন আমু তার বাড়ি ঝালকাঠিতে, সেখান থেকে তার বাড়ির গেট ভেঙে নিয়ে গেছে মব জাস্টিসের মাধ্যমে। এখন এই মবেরা কি চায়? এরা তো আসলে
এই ধরনের লুটতরাজ করা একদল ডাকাত। এদের পরিচয় যদি আপনি খুঁজেন তাহলে দেখতে পাবেন 1971-এও তারা এই সেম কাজটি করেছে। 71 সালে তারা বাংলাদেশের মা বোনদের পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে। এছাড়াও প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে এই ধরনের লুটতরাজ করে, ডাকাতি করে তারা মানুষের অর্থ সম্পদ লুট করে নিয়ে গেছে। 24-এর 5ই আগস্টের পর থেকে এই মবেদের শিকার হন বাংলাদেশের অনেক প্রভাবশালী ধনী ফ্যামিলিরা, এবং মবেরা সেখানে গিয়ে প্রথমে মব জাস্টিস সৃষ্টি করে, তারপর সময় সুযোগ বুঝে ভাঙচুর করে এবং সেখানে লুটতরাজ করে। বর্তমান বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার ক্ষমতা আমলে এই সকল মব জাস্টিসের দায়ভার তাকেই নিতে হবে। একদিন কেউ না কেউ এই সকল মব জাস্টিস নিয়ে প্রশ্ন করবে এবং এই সকল মব জাস্টিসের দায়ভার তার নির্বাচিত যে আমল, সেই আমলের মব জাস্টিসের দায়ভার তাকে নিতে হবে, এবং ডক্টর ইউনূসের ওই আমলে যে মব জাস্টিস হয়েছে সেই মব জাস্টিসের দায়ভার ডক্টর ইউনূসকে নিতে হবে। এখন বলতে পারেন ডক্টর ইউনূস তো ক্ষমতায় নেই, তিনি এখন বিদেশ চলে যাবে। যদি ইঁদুরের মতন গর্তে পালায় এই ডক্টর ইউনূস, সেখান থেকেও তাকে বের করে নিয়ে আসা হবে, এটা আপনি লিখে রাখতে পারেন। কারণ ডক্টর ইউনূস বাংলাদেশের শাসন ক্ষমতায় এসে যেই ধরনের দুর্নীতি করেছেন, মবেদের দ্বারা করিয়েছেন, বাংলাদেশকে বিক্রি করার জন্য যেই সকল ষড়যন্ত্র করেছেন, বাংলাদেশের সংবিধান নিয়ে যেই ছেলে খেলা খেলেছেন, এর সবকিছুর বিচার একদিন না একদিন হবে। সেই দিনটা শুধু অপেক্ষার ব্যাপার। এছাড়াও বর্তমান সময় বাংলাদেশের এই মব জাস্টিস, এটার বিরুদ্ধে সাধারণ জনগণ মুখ খুলতে শুরু করেছে। সাধারণ জনগণ একটা কথা বলছে যে ডক্টর ইউনূসের আমলে পুলিশ প্রশাসনের নীরবতা আমরা দেখেছি, তখন প্রশাসনের সর্বোচ্চ ভঙ্গুর অবস্থা আমরা দেখেছি। এখনো কি প্রশাসনের ভঙ্গুর অবস্থা আমরা দেখব? এখনো কিন্তু সেনাবাহিনী মাঠে আছে, সেনাবাহিনী কিন্তু ব্যারাকে ফিরে যায়নি, সেনাবাহিনী মাঠে আছে, পুলিশ প্রশাসন মাঠে আছে, নির্বাচিত প্রধানমন্ত্রী আছে, সংসদ আছে। এখন আর কিসের অভাব আমাদের? কেন এখন বাংলাদেশে মব জাস্টিস হবে? কেন এখনো সাধারণ মানুষ এই মবেদের ভয়ে এখনো তারা আতঙ্কিত থাকবে? এই সবকিছু কি উত্তর দিবেন তারেক রহমান? কারণ তার আমলেও মব জাস্টিস হচ্ছে, একের পর এক মব জাস্টিস হচ্ছে। পুলিশ প্রশাসন এগুলো নিয়ে এখনো তেমন কোনো শক্তিশালী পদক্ষেপ নিতে পারছে না। 7ই মার্চের এই যে সাবেক ভিপি, তিনি যে গ্রেপ্তার হলেন মব জাস্টিসের শিকার হয়ে, এটা তারা কি বোঝায়? সরকার কি মবেদের সমর্থন করছেন? না হলে নির্বাচিত সরকার থাকতে কিভাবে বাংলাদেশে এখনো মব জাস্টিস হয়? কেন মেনে নিচ্ছেন জামাত ইসলামের এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপকে? মুক্তিযুদ্ধ থেকে আজ পর্যন্ত জামাত যখনই এই দেশে সুযোগ পেয়েছে, একের পরে এক মব জাস্টিসের ঘটনা তারা ঘটিয়েছে। আল্লাহর দোহাই দিয়ে, রাসূলের দোহাই দিয়ে, নবীর দোহাই দিয়ে, বিভিন্ন রকমের ভুল ভ্রান্তির মাধ্যমে মানুষকে রেখে বিভিন্ন খারাপ কাজ, অনৈতিক কাজ, সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের সাথে এই জামাত ইসলাম জড়িত থাকে এবং আল্লাহ রাসূলের দোহাই দিয়ে বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করে বিভিন্ন রকমের চুরি, ডাকাতি, সন্ত্রাসী এগুলো করে থাকে। এই যে মব এবং এই সন্ত্রাসী, এটা সরকার চাইলে 1 সেকেন্ডের ভিতরে বন্ধ করে দিতে পারে। যদি বাংলাদেশের প্রশাসনকে সর্বোচ্চ পরিমাণে তাদের যে ফুল পাওয়ার সেটা যদি দিয়ে দেয়, তাহলে বাংলাদেশে মব জাস্টিস হতে পারে। সেনাবাহিনী যদি বাংলাদেশে সেনাবাহিনীর শক্তি 1 ঘন্টার জন্য প্রয়োগ করে, তাহলে বাংলাদেশে কোনো সন্ত্রাসী থাকতে পারে না। কিন্তু এটা কেন হচ্ছে না? এখন তো আমাদের দেশে নির্বাচিত সরকার আছে, পার্লামেন্ট আছে, কেন হচ্ছে না? কেন এখনো বাংলাদেশের মানুষ মবের শিকার হচ্ছে? কবে থামবে এই মব জাস্টিস? এবং এই মব জাস্টিসের যে ক্ষতির তালিকা বা মবেরা যে পরিমাণ লুটতরাজ করেছে, সেই অর্থ সম্পদগুলো সেগুলো কোথায় আছে, কাদের দখলে আছে, এগুলো নিয়েও কথা বলা উচিত। কারণ 24-এর 5ই আগস্টের পরে যে মব জাস্টিস গুলো সৃষ্টি করা হয়েছে, সব জায়গা থেকে লুটতরাজ করা হয়েছে, সব জায়গা থেকে টাকা পয়সা, ধন দৌলত চুরি করা হয়েছে। কোথায় গেল এগুলো? এগুলো কারা নিল? কারা এই টাকা নিয়ে নতুন রাজনৈতিক দল গঠন করলো? কারা এই টাকা নিয়ে নির্বাচন করলো?
আমরা তো জানি এগুলো। জামাত ইসলাম কোথায় পেল এত টাকা? নির্বাচনের সময় এই জায়গায় ওই জায়গায় জামাত ইসলামের লোকজন টাকা সহ দাওয়া খাচ্ছে, টাকা সহ ধরা পড়ছে, এনসিপির মতন রাজনৈতিক দল গঠিত হয়ে যাচ্ছে। এই টাকা পয়সাগুলো তো মব জাস্টিসের মাধ্যমে আয় করা। এগুলো নিয়ে এই সকল বিষয়গুলো কবে খোলাসা হবে? তো এই সকল বিষয়গুলোর দিকে আমাদের চোখ রাখতে হবে। সরকার কি কি পদক্ষেপ নেয় সেগুলো আমরা জানতে চাই, এবং সরকারের প্রতি আমাদের আস্থা বিশ্বাস যে সরকার অনতিবিলম্বে এই মব জাস্টিস প্রতিহত করবেন, মবেদের দমন করবেন এবং মবেদের বিচারের আওতায় আনবেন। এবং 24-এর 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত যত মব জাস্টিস হয়েছে সব মবেদের বিচারের আওতায় এনে তাদের সেই যে লুটতরাজ করা ধন সম্পদ এগুলোর সরকার হিসাব নেবে। তো দর্শক, এই পর্যন্তই শেষ করছি। ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।